নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকালে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর স্নান করে এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকেই শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো কিছুদিন আগেই না আমি এই সানস্ক্রিনটার কথাই আপনাদেরকে বলছিলাম। তো সেই মুহূর্তে কিন্তু আমার নামটা আর আপনাদেরকে বলা হয়নি। তো সেই ভিডিও দেখে কিছুজন বন্ধু আমার কাছে জানতে চেয়েছিল যে সানস্ক্রিনের নামটা কি বলার জন্য। এটা হলো নিউট্রিজেনার একটা সানস্ক্রিন SPF 50। এই সানস্ক্রিনটা এতটাই ভালো আমার স্কিনের জন্য, এটা ইউজ করার পরেই না আমার স্কিনে একটা আলাদা রকম গ্লো চলে আসে। এই যে দেখুন, আমার মুখটা কিন্তু একদম গ্লোই হয়ে গেছে। এমনিতেই বাড়িতে থাকলে SPF 50 ব্যবহার না করলেও চলে, যেহেতু আমি রান্নার কাছে যাই সেই কারণেই আমি SPF 50টাই সবসময় ব্যবহার করি। আর কালকে না মার্কেট থেকে এরকম টিপ কিনে এনেছি। আমার কিন্তু টিপ পরতে ভীষণ ভালো লাগে, তো ভাবলাম কয়েকদিন একটু টিপ পরে দেখা যাক। এই যে দেখুন, একদম ছোট্ট একটা ব্ল্যাক টিপ আমি পরেছি। আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, আপনারা যদি যে কাউকে দেখে যে কোনো ধরনের বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে কিন্তু সবার আগে সেই প্রোডাক্টের একটা ছোট ভার্সন মানে ট্রায়াল ভার্সন ব্যবহার করে দেখবেন। যদি আপনার স্কিনে স্যুট করে তবেই কিন্তু আপনি বড় কিছুর ওপরে ইনভেস্ট করবেন। এই কারণেই আজকাল কিন্তু আমার ভিডিওর মধ্যে আমি কোনো ধরনের বিউটি প্রোডাক্ট প্রমোট করি না, কারণ এই যে সানস্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা আমার স্কিনে স্যুট করলেও আমার বোনের স্কিনে কিন্তু একদমই স্যুট করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমাকে কেন, যে কাউকে দেখে যদি আপনারা কোনো বিউটি প্রোডাক্ট কিনতে চান তাহলে কিন্তু সবার আগে আপনারা তার ছোট একটা ভার্সন কিনে ওটা ব্যবহার করে দেখবেন আপনার স্কিনে স্যুট করছে কিনা, তারপরেই কিন্তু বড় কিছু কিনতে যাবেন। যে কোনো বিউটি প্রোডাক্টের এফিসিয়েন্সি কিন্তু আপনার স্কিন টাইপের ওপরে ডিপেন্ড করে। স্কিন টাইপ বলতে অনেকে যেরকম অয়েলি স্কিন হয়, অনেকে ড্রাই স্কিন হয়, অনেকের আবার নর্মাল স্কিনও হয়। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের স্কিনে একই ধরনের ফেস ওয়াশ যেরকম কাজ করে না, একই ধরনের ফাউন্ডেশনও সেরকম কাজ করে না। তো সেই জন্য বলবো, যে কোনো ধরনের বিউটি প্রোডাক্ট কেনার আগে কিন্তু আপনারা একবার ট্রাই করে তারপরে কিনতে পারেন। গল্প করতে করতে কিন্তু ওদিকে আমার কিছুটা কাজও এগিয়ে গেল। বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে এসেছি, আর আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে ওকে একটুখানি হেল্প করে দিতে বললাম। বালিশের কাভারগুলো একটুখানি চেঞ্জ করে দিয়েছে, আর বেডরুমটা হালকা হাতে ক্লিন করে আমি এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। ভাত করে নিয়েছি আর তার সাথে বাঁধাকপির পকোড়া। আজকে বিশেষ কিছু আর রান্নাবান্না করছি না, তার কারণ হলো কালকে আমার কিছু তরকারি বেশি রয়ে গিয়েছে, তো সেই বাসি তরকারি দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। আমি আবার না বাসি খাওয়ার খেতে একদমই পছন্দ করি না, সেই কারণে যদি কখনো বাসি খাওয়ার থেকে যায় সেটা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে শেষ করে দেওয়া যায়। তো এখানটায় রয়েছে ডাল আর একটুখানি পনিরের তরকারি। তো অনেক দিন পরে আজকে আবার হাতে জামা কাপড় কেচেছিলাম। এই যে 1 বালতি জামা আমি হাতে কেচেছি। কয়েকদিন ধরে না প্রত্যেক দিন বলতে পারেন ওয়াশিং মেশিন চলছিল, বা হয়তো একদিন ছাড়া ছাড়া ওয়াশিং মেশিন চলছিল। তো আমার মনে হচ্ছিল আমার মেশিনটাই হয়তো খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আজকে ভাবলাম কয়েকটা জামা বেরিয়েছে হাতেই একদম কেচে দিই। আজকে আবার দেখছি বাইরে খুব রোদ্দুরও হয়েছে। মাঝখানে বেশ কয়েকটা দিন ওয়েদারটা এতটাই খারাপ ছিল, মেশিনে কাচলেও জামা কাপড় শুকোতে চাইছিল না একদিনের মধ্যে। আমি আগে আবার হাতে জামা কাপড় কাচতে খুব পছন্দ করতাম, কিন্তু মাঝখানে না শরীরটা খারাপ হয়ে গেল। তারপরে এই রোদ বৃষ্টি হোক বা বাচ্চাটার শরীর খারাপ হওয়ার কারণে আমি মাঝখানটা একদম কয়েকদিন বন্ধ করে দিয়েছিলাম হাতে কাচা। তো ভাবছি এরপর থেকে আবার হাতে কাচবো। কালকেও রাতে মেয়ের কয়েকটা জামা কাপড় হাতে কেচে নিয়েছি। এরকম অল্প অল্প করে কেচে রাখলে না মেশিনটা বারবার চালানোর প্রয়োজন পড়ে না। তো এই যে দেখুন, পুরো দুটো বারান্দা জুড়ে কিন্তু আমি জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি, আর এদিকে কয়েকটা জামা বেরিয়েছে আয়রনের জন্য। ভাবছি হাতের কাছে একদম রেখে দিই, মানে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখলাম যাতে বিকেলবেলা একটু চোখে পড়ে আর সঙ্গে সঙ্গে আয়রন করে নিতে পারি। আমি আবার না আয়রন করতে খুব একটা বেশি পছন্দ করি না, তো সেই কারণে প্রত্যেক দিন একটা দুটো জামা বেরোলেও সঙ্গে সঙ্গে করে রাখার চেষ্টা করি। আর এই যে এখানটায় কিন্তু সোফাটা একটু কভার করে দিচ্ছি। 2-3 দিন আগেই সোফার কভার, কুশন কভার সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম। তো আজকে একদম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যেহেতু ছোট বেবি বাড়িতে রয়েছে তাই সোফা না খুব একটা বেশি খুলে রাখা যায় না। এই কয়েকদিনের মধ্যেই কিন্তু আমার মেয়ে সোফাটাকে নোংরা করে দিয়েছে, তো সেটাকে কোনোভাবে একটুখানি ক্লিন করে এই যে সোফার কভারটা দিয়ে দিচ্ছি। এই কিছুদিন আগে কোনো একটা ভিডিওতে একজন দিদিভাই বা বোন জানতে চেয়েছিলে যে সোফার ওপরে আমি কি দিয়ে রাখি। তো এটা হলো একটা বেড কভার। যদিও আমি কমেন্টে জানিয়ে দিয়েছি, তারপরেও ভিডিওতে বলছি, কারণ আপনাদের মধ্যে যদি কিছু জনে জেনে এটা কিছু উপকারে লাগে। তো আমি কিন্তু সোফার ওপরে এরকম একটা সিঙ্গেল বেড কভারকে একটা টেলারের কাছে কাটিয়ে, মানে এই বেড কভারের সাইজে কাটিয়ে এনে এটাকে সেট করে লাগিয়েছি। আর এখানটা না কুশন কভারে কিছুদিন আগে এই জিপগুলো লাগিয়ে এনেছি। এই কুশন কভারটা আমি মিশো থেকে নিয়েছিলাম। কভারটা ভালো হলেও কভারের যে জিপটা ওটা কিন্তু একদমই ভালো নয়, তো সেই কারণে কিন্তু প্রত্যেক কটা জিপ আমি চেঞ্জ করে নিয়ে এসেছি। আর এই যে সোফার কভারটা লাগিয়ে দেওয়ার পরে লিভিং রুমের লুকটা ঠিক এরকম লাগছে দেখতে। আর এই যে দুপুরের লাঞ্চটা নিয়ে বসে পড়েছি। তো সব কিছু করার পরে আমি কিন্তু শেষে একটুখানি উচ্ছেও ভেজে নিয়েছিলাম।
এত গরমে না দুপুরবেলা ডাস্টিং ক্লিনিংয়ের কোনো রকম কাজ আমি করিনি, শুধুমাত্র রান্নাবান্নাটা করেছি। তারপরে এই যে থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে ভাবছি একদম ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো সেরে নেব। নিচে যে আমার থালা বাসন রাখার বাস্কেটটা রয়েছে ওটা না সকালবেলায় ভরে গিয়েছিল, তো এখন আর বাস্কেটটা খালি করছি না, তাই এই লাল বাস্কেটের মধ্যেই থালা বাসনগুলো ধুয়ে রেখে দিলাম জল ঝরাতে। আর এদিকে এই যে আমি গ্যাসটাকে একটুখানি ভালো করে মুছে নিচ্ছি স্কচ ব্রাইট আর একটুখানি ভিম বার দিয়ে। আমি কিন্তু প্রত্যেক দিন গ্যাস এরকমভাবে একদমই মুছি না, কারণ আমার একটা অভ্যেস রয়েছে রান্নার ফাঁকে ফাঁকে আমি একটা ভিজে কাপড় দিয়ে গ্যাসটাকে মুছে নিই। তো সেই কারণে না প্রত্যেক দিন গ্যাস একদমই নোংরা হয় না। তো মাঝে মধ্যে ধরুন একদিন ছাড়া ছাড়া আমি এরকম স্কচ ব্রাইট আর একটুখানি ভিম বার দিয়ে গ্যাসটাকে পুরোপুরি মুছে নেই, তাতে করে অনেক দিন অবধি কিন্তু গ্যাসটা পরিষ্কার থাকে। আর গ্যাসের নিচে আমি এরকম একটা ট্রে রাখি যার মধ্যে লাইটার আর সাঁড়াশি রাখি, সেটা কিন্তু প্রত্যেক দিনই ধুয়ে থাকি। আর রান্নাবান্না সারার পরে হাজব্যান্ডের একটুখানি ইচ্ছে হয়েছে মিষ্টি খাওয়ার জন্য, তো এখন আর বাইরে যেতে দিচ্ছি না, এতটা রোদ্দুর বাইরে, তাই ভাবলাম বাড়িতেই কিছু বানিয়ে নেওয়া যায়। তো প্রথমেই কিন্তু কড়াইতে আমি একটুখানি বাটার নিয়ে নিয়েছি আর এখানটায় অল্প একটু দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে দিচ্ছি। আশা করি এই রান্নাটা আপনারা অনেকেই দেখেছেন, এটা একটা ভাইরাল রেসিপি বলা যেতে পারে। তো ব্রেড দিয়ে এই সুইট ডিশটা বানানো যায়, খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানটা আমি 3টে ব্রেড নিয়ে প্রত্যেকটা সাইডে কিন্তু খুব ভালোভাবে সেঁকে নেব। আর সেঁকার সময় মাথায় রাখতে হবে এটা কিন্তু লাল লাল করে একদম ভেজে নিতে হবে, মানে যতটা কড়া করে ভাজা যায়। তারপরে অল্প অল্প করে দুধ আমি এই ব্রেডের ওপরে দিতে থাকবো। একবারে অনেকটা দিয়ে দিলে কিন্তু আপনার ব্রেডটা একদম সগি হয়ে ভেঙে যেতে পারে, সেই কারণে অল্প অল্প করে দিতে হবে। আর এখানটায় না নিচ থেকে একটু একটু উঠিয়ে নিচ্ছি, কারণ নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু ব্রেডটা ভেঙে যেতে পারে। তারপরে এই যে প্লেন দুধটা দেওয়ার পরে কাস্টার্ড পাউডার মেশানো যে দুধটা রয়েছে সেটাকে দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব। এই ধরুন 1 থেকে 2 মিনিট। যেহেতু কাস্টার্ড পাউডারটা মেশানো রয়েছে তাই কিন্তু দুধটা ঘন হতে একদমই সময় লাগবে না, 30 সেকেন্ডের মধ্যেই আমার দুধটা ঘন হয়ে এসেছে। তারপরে কিন্তু আমি হালকা হাতে ব্রেডটাকে বের করে নিলাম আর তারপরে এই দুধটাকে ব্রেডের উপরে দিয়ে দিয়েছি, মানে ঘন দুধটা, আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি হানি। আপনারা চাইলে কিন্তু দুধের মধ্যে অল্প একটু এলাইচি পাউডারও দিতে পারেন, তাতে করে টেস্ট আর একটু ভালো হয়। আর এই তো 5 মিনিটের মধ্যে কিন্তু আমার এই সুইট ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু বাড়িতে গেস্টদেরকেও এটা সার্ভ করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করে আপনাদেরকে সার্ভ করতে হবে। আজকের বাকি ভিডিওটা কন্টিনিউ করার আগে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো আমি নিয়ে নিই। প্রথমে বলবো মুগ্ধা তামে দিদিভাই, কাই দিদিভাই, লিটিল থটস অফ মালিহা, তুলা দে, ঈশানী রয় মুখার্জি, কল্পনা মণ্ডল, মেম্বার শাহনাজ আর পপি দিদিভাই। তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। বিগত বেশ কিছুদিন ধরে আমার পরিবারে নতুন নতুন বন্ধুরা আসে, তো তার মধ্যে একজন জানতে চেয়েছে আমার বাড়ি কোথায়। তো আমি এখন ডানকুনিতে থাকি, মানে হুগলি ডানকুনিতে থাকি। তো আমার বাড়ি কোথায় তা তো আমি জানি না, সত্যি বলতে কি বিয়ের পরে মেয়েদের নিজের বাড়ি বলে কি হয় সে আমার জানা নেই। তো আমার শ্বশুর বাড়ি রয়েছে, বাবার বাড়ি রয়েছে, আর আমার হাজব্যান্ড যেহেতু ট্রান্সফারে জব করে সেই কারণে আমাকে কিন্তু বিভিন্ন জায়গাতে ট্রান্সফার হতে হয়। তো এখন রয়েছে ডানকুনি, জানি না ভবিষ্যতে আবার আমার কোথায় বাড়ি হতে চলেছে। আর আগের একটা ভিডিওতে লিটিল থটস অফ মালিহা আইডি থেকে দিদিভাই বলেছে যে আমি ভিডিওতে কিভাবে ভয়েস দিই সেটা বলার জন্য। তো আসলে আমি কিন্তু ইনশর্ট থেকেই ভয়েসটা দিয়ে থাকি, ইনশর্টেই কিন্তু আমি ভিডিও এডিটিংয়ের সমস্ত কাজবাজ করে থাকি। আর ভয়েস দেওয়ার সময় ফোনটাকে একটুখানি মুখের কাছে এনে তারপরেই ভয়েস দিই। আর ভয়েস দেওয়ার ক্ষেত্রে আমি একটা কথা সবাইকে বলবো, যারা আপনারা নতুন ইউটিউবে রয়েছেন তারা কিন্তু ভয়েস দেওয়ার সময় সবসময় একটা শান্তশিষ্ট জায়গা বা রাতে বা যেই সময় আশেপাশে কোনো আওয়াজ নেই সেই রকম টাইমটা চুজ করতে পারেন। যদিও আমার ভিডিওর মধ্যে আমি এখন অবধি করে উঠতে পারি না, আমি রাতে হয়তো কখনো ভয়েস দিতে উঠি। আর আমি যেহেতু একদম রাস্তার কাছে থাকি তো বাড়ির কাছে খুব গাড়ির আওয়াজ টাওয়াজ হতে থাকে, তো সেই কারণে আমার ভয়েস দেখবেন একদম কখনো ক্লিন শোনায় না, আশেপাশের আওয়াজ কিন্তু আপনি সবসময় আমার ভিডিওর মধ্যে পাবেন। কিন্তু যাদের কাছে এই সুযোগ সুবিধাটা রয়েছে তারা কিন্তু অবশ্যই এরকম একটা শান্ত পরিবেশ বা একটা শান্ত সময় দেখে ভয়েসটা দেওয়ার চেষ্টা করবেন। আর মুখের কাছে রাখলেও কিন্তু নাকের কাছে রাখবেন না, নাকের আওয়াজটা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে মাঝে মাঝে এসে খুব বাজে দেখায় শুনতে। তো আপনারা ভয়েস দেওয়ার পরে ভয়েসটা একবার শুনে নেবেন, যদি আপনার কাছে মনে হয় একদম পারফেক্ট তাহলে কিন্তু সেরকমভাবে ভয়েস দিতে পারেন। অনেকেই আবার ভয়েস দেওয়ার সময় একটা মাইক ব্যবহার করে থাকে, তো আমার যদিও মাইক ব্যবহার করার কোনো রকম অভিজ্ঞতা নেই, তবে আমার মনে হয় এমনি মুখের কাছে নিয়ে ভয়েস দিলে সেটাই যথেষ্ট ঠিকঠাক হয়। তো আমাদের মতো ভিডিওর ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের ভয়েস কাজ করে যায়। তো যাই হোক, বিকেলবেলা কিন্তু এখন উঠে পড়েছি মেয়েকে ঘুম পাড়িয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো শুরু করে দিয়েছি, যেহেতু সামনেই পুজো রয়েছে। পপি দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছিল পুজোর আগে আমার কী প্ল্যান, মানে বাড়িতে কী কী করে থাকি। তো আমি কিন্তু সেরকম কিছু করি না, এই ঘরদোর একটুখানি ডাস্টিং ক্লিনিং করি।
আর টুকটাক কিছু আমি রুলস ফলো করে থাকি, সেটা কিন্তু পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর পুজোর শপিংটা আপনারা দেখতে চেয়েছেন, মানে পপি দিদিভাই আমাকে দেখাতে বলেছে। তো আসলে না আমার পুজোতে সেরকম খুব একটা শপিং হয়নি। এই যে আজকে দেখতে পাচ্ছেন যে হাউস কোটটা পরে আমি কাজবাজ করছি, সেটা কিন্তু আমার নতুন কেনা। আমি প্রত্যেক বছরই যখন সময় পাই, সেল পাই, তখন কিন্তু অল্প অল্প করে কেনাকাটা করি। যদিও আমার খুব একটা বেশি জামা কাপড় বা খুব একটা বেশি শাড়ির শখ নেই বলতে পারেন, সেই কারণে আমার পুজোতে কিন্তু সেরকম কেনাকাটা হয় না। তো মেয়ের জন্য কয়েকটা জিনিসপত্র কিনেছি, আমারও কয়েকটা টুকটাক কেনা হয়েছে, সেটা কিন্তু পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই সময় যেহেতু সামনে পুজো, আমি জানি সবাই একটু অন্যরকম জিনিস দেখতে চাইছে, কিন্তু সত্যি কথা বলতে কি আমি হলাম খুবই সামান্য বা বলতে পারেন খুবই সাধারণ একটা হাউসওয়াইফ। কাউকে দেখানোর মতো সেরকম আমার কাছে কিছুই নেই। তবে এটুকু বলবো, আমি কিন্তু এই কিছুদিন আগে বাড়ি সাজানোর জন্য কয়েকটা জিনিসপত্র নিয়েছি। যেহেতু আমি বাড়ি সাজাতে খুব ভালোবাসি, সেই কারণে না অল্প অল্প করে মিশো থেকে কয়েকটা জিনিস নিয়েছি। সেটা না পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে বাড়ি সাজানোর জন্য কী কী জিনিস আমি নিয়েছি। খুব কম দামের মধ্যে অল্প অল্প কয়েকটা জিনিস নিয়েছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার সন্ধেও হয়ে এসেছে। মেয়ের জন্য একটুখানি পাস্তা বানিয়েছিলাম। আজকের পাস্তাটা না আমি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করেছি। একটা সিটিতে দেখুন পাস্তাটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো ওকে একটু পাস্তা আর একটু জল দিয়ে বসিয়ে এলাম। আজকে আবার সন্ধ্যাবেলা দেখছি ম্যাডাম একা একা খেলছে। আমার মেয়ে যেদিন একা একা খেলে আমার যে কী ভালো লাগে, আমার মনে হয় আমি একটু বসে নিজের মতো করে সময় কাটাই। সন্ধ্যাবেলার কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি, এখনও আবার বাকি রয়েছে রাতের রান্নাবান্না। একটু পরে স্নানে যাব, ফ্রেশ হব, তারপরে ঠাকুরকে সন্ধে দেবো, তারপরে আবার রান্নাবান্না শুরু করব। দুপুরে যে থালা বাসনগুলো রয়েছিল সেগুলো আবার একটু জায়গায় রেখে দিচ্ছি। তাহলে চলুন, আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, টাটা।